নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের আলোচনা করব। বর্তমান সময়ে তোমরা দেখবে পেপার, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই রকে নিয়ে আলোচনা হচ্ছে। র কি? র একটা গুপ্তচর সংস্থা ভারতের, ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ঠিক আছে। তো এই আলোচনার কারণ কি? কারণ হচ্ছে বর্তমান সময়ে আমেরিকার একটি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংগঠন ভারতের র এবং আরএসএসের উপরে নিষেধাজ্ঞা আনার জন্য একটা নোটিশ জারি করেছে, ঠিক আছে। তো যে সকল কারণের জন্য আমেরিকার এই সংগঠনটি র এবং আরএসএসের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, সেই সকল কারণগুলোকে ভারত অস্বীকার করেছে। বলেছে এর পিছনে র এবং আরএসএসের কোনো সম্পর্ক নেই। তো চলো বিষয়বস্তুটা আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তা একটা লাইক এবং একটা শেয়ার করে যাবে, ঠিক আছে। চলো, তো তোমরা ধরে নাও যে তুমি হচ্ছে পাড়ার সমস্ত খবর তোমার পাড়ায়, যে পাড়ায় থাকো সেই পাড়ার সমস্ত খবর তুমি রাখো। যে কে কার সঙ্গে প্রেম করছে, কার বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে, সব খবর তোমার কাছে চলে আসে বাড়িতে বসে বসে। তো হঠাৎ করে তুমি দেখলে যে তোমার পাশের বাড়ির লোক তোমার দেওয়াল ফুটো করে কখন তোমার ঘরে এসে প্রবেশ করে গেছে, তুমি বুঝতেই পারোনি। ঠিক সেই রকম ঘটনাই ঘটেছে ভারতের সঙ্গে 1962 সাল চীনের সঙ্গে যুদ্ধ এবং 1965 সাল পাকিস্তানের সাথে যুদ্ধের সময় ভারত বুঝতেই পারেনি তারা ভারতের মধ্যে ঢুকে গেছে। তা 1962 সালে চীন কী করেছিল, হিমালয় পর্বত পার করে ভারতের মধ্যে অ্যাটাক করে দিয়েছিল এবং ভারতকে বিপর্যস্ত করেছিল, ঠিক আছে। তখন ভারতের কোনো গোয়েন্দা সংস্থা ছিল না যে গোয়েন্দা সংস্থা তাদের এই খবরটা দেয় যে চীন ভারতকে আক্রমণ করতে যাচ্ছে। ভারতে তখন একটাই গোয়েন্দা সংস্থা, সেটা হচ্ছে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, যে কিনা ভারতের অভ্যন্তরে কোনো গণ্ডগোল, কোনো অশান্তি কিংবা চুরি ডাকাতি এইসব নিয়ে তারা এইসব জিনিসগুলো দেখভাল করতো, ঠিক আছে। বাইরের দেশে কোনো তথ্য নিয়ে আসা কিংবা বাইরের দেশে কোনো কী ঘটছে না ঘটছে কিংবা বাইরের দেশ ভারতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এইসব তথ্য আইবি দিতে পারতো না, কারণ এটা অভ্যন্তরীণ সংগঠন ছিল। তা 1965 সালে পাকিস্তান আবার ভারতের উপরে আক্রমণ করে। তখন আমাদের যে গোয়েন্দা সংস্থা ছিল সে খেই হারিয়ে ফেলে। তো এখানেও ধরাশায়ী হয়ে পড়ছিল ভারত। তখন ইন্দিরা গান্ধী ভাবছে যে এইভাবে তো আর চলা সম্ভব নয়। তখন ইন্দিরা গান্ধী ছিল আমাদের ভারতের প্রধানমন্ত্রী, এইভাবে তো চলা বসে থাকা সম্ভব নয়। তখন তিনি কী করলেন, এক বিখ্যাত অফিসার যার নাম ছিল KN রাও, 1968 সালে তাকে ডেকে পাঠানো হয়, যিনি একদম জেমস বন্ড মার্কা লোক, যিনি কম কথা বলতেন এবং যে কাজটা করতেন সেখানে তিনি 100% দিতেন। তাকে ডেকে ইন্দিরা গান্ধী তাকে বললেন, আমার একটা টিম গঠন করে দাও, যে টিমটা বাইরের দেশে থাকবে এবং বাইরের দেশে গিয়ে বিভিন্ন তথ্য ডাটা কালেকশন করে নিয়ে এসে আমাদের ভারত দেশকে দেবে এবং ভারতকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় সেই তথ্যগুলো ভারতকে পাঠাবে এবং সেখানকার জনগণের মধ্যে ভারতের প্রতি একটা যাতে পজিটিভ দিক তৈরি হয় সেটার উপরে কাজ করবে। তা 1968 সালে র গঠন করা হয়, R&AW। তা রয়ের ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তা এটি বাইরের দেশে থেকে বিভিন্ন তথ্য এবং ডাটা কালেকশন করে নিয়ে আসে। তা র গঠনের 3 বছরের মাথায়
3 বছরের মাথায় এই সংগঠনটি ছক্কা হাঁকিয়ে দেয়। কি 1971 সালে 1971 সালে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের গঠন হয় পাকিস্তানকে ভেঙে। তা পাকিস্তানের বুকের মধ্যে ঢুকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভারতকে পাঠায় এবং এমন জাল বিছিয়ে দেয় পাকিস্তান ওই জালের মধ্যে ফেঁসে যায়। পাকিস্তান এবং ওই জালের মধ্যে ফেঁসে যায় এবং বাংলাদেশের মুক্তিবাহিনীকেও মুক্তিবাহিনী গঠনের ক্ষেত্রেও বিশেষ সাহায্য করে এবং গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। তা 13 দিনের মাথায় যুদ্ধে ধরাশায়ী হয়ে পড়ে পাকিস্তান এবং যুদ্ধে পরাজয় হয় এবং বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের গঠন হয়। তখন আশেপাশের দেশ এবং সমগ্র বিশ্ব হতবাক হয়ে দেখল যে ভারতের এই সংগঠনটা তো খুব খতরনাক, হেভি খতরনাক, এত সহজেই এত বড় একটা অপারেশন করে দিল। বর্তমান যে যুগ চলছে সেই যুগে দাঁড়িয়ে আমরা শুধু অস্ত্রপাতি যুদ্ধ সরঞ্জাম দিয়ে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে এই সকল গোয়েন্দা সংস্থাগুলির বিশেষ ভূমিকা থাকে। এরপরে আসলো 1974 সাল, পারমাণবিক পরীক্ষার সময় ভারতের পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে। তা আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA স্যাটেলাইটের মাধ্যমে ভারতের উপর নজরদারি রেখে দিয়েছে যাতে ভারত কোনো মতেই পারমাণবিক পরীক্ষণ না করতে পারে, পারমাণবিক অস্ত্র যাতে বাড়াতে না পারে। কিন্তু আমেরিকার চোখে ধুলো দিয়ে ভারতের সমস্ত সায়েন্টিস্টদের রাজস্থানের পোখরানে লুকিয়ে নিয়ে চলে যায় এবং সেখানে পারমাণবিক পরীক্ষণ করে স্মাইলিং বুদ্ধ। সফলভাবে সেটা সম্পন্ন হয়ে যায়। তখন আমেরিকা ভাবছে ইয়ে কেয়া হুয়া, মানে কিছুই বুঝতে পারল না আমেরিকা। ভারত এই কার্যকলাপ কমপ্লিট করে ফেললো। ঠিক আছে, এখানে রয়ের বিশাল বড় একটা ভূমিকা ছিল। ঠিক আছে, এইগুলো ফলো করছিল আমেরিকা দীর্ঘদিন যাবৎ। ঠিক আছে, এরপরে আসলো 1984 সাল, যখন পাকিস্তান ভারতের সিয়াচেন হিমবাহ দখল করতে যাচ্ছিল। সেই খবর আগেই পেয়ে যায়। তা আগে কি করে পেল এই বিষয়ে ভিডিও আমি পরে একদিনকে আরেকটা ক্লাসে তোমাদেরকে দেব। ঠিক আছে, যখন হিস্ট্রি ক্লাস আমি পড়াবো তখন তোমাদেরকে ওই ব্যাপারে আলোচনা করে দেবো। তা এই ব্যাপারটা, এই যে পাকিস্তান ভারতের সিয়াচেন দখল করতে যাচ্ছে, এই ব্যাপারটা আগের থেকেই পেয়ে গিয়েছিল। তো সুতরাং তাদের এই পরিকল্পনা ব্যর্থ করে দেয়। একমাত্র এর দ্বারাই এটা সম্ভব হয়েছিল। যদি না থাকতো তাহলে পরে হয়তো সিয়াচেন হিমবাহ দখল করে নিত পাকিস্তান। তা এর বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে পরাগ জৈন। এর মেন মোটোতে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত, মানে যদি তুমি ধর্মকে রক্ষা করো বা আইনকে রক্ষা করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করবে। এটা হচ্ছে এর মেন মোটো। ঠিক আছে, তা এর কার্যকলাপ, এই সকল কার্যকলাপ দেখে সমগ্র বিশ্ব আর কি একটা ইনসিকিউর ফিল করছিল। তাই এই কারণেই আমেরিকা কে ব্যান করতে চায়। তবে পাকিস্তান যখন জানতে পারল যে ভারত পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে দিয়েছে, তখন এই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে একটা থ্রেট হয়ে দাঁড়ায়। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো সাহেব। তো জুলফিকার আলী ভুট্টো বলেন যে আমরা ঘাস খেয়ে থাকলেও পারমাণবিক অস্ত্র বানাবই। তখন থেকে তারা পারমাণবিক অস্ত্র বানানোর জন্য একটু একটু করে চেষ্টা চালিয়ে যায়। আর তখন পাকিস্তানে বিশেষভাবে কাজ চালিয়ে যাচ্ছে যে ওরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কি বানাচ্ছে না সেসব তথ্য সংগ্রহ করা কাজ চালিয়ে যাচ্ছে। তো ওই যেখানে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছিল পাকিস্তানে, সেখানে সায়েন্টিস্টরা প্রতিনিয়ত গুপ্তভাবে কাজ করছিল।
ঠিক আছে, চারপাশে রয়ের এজেন্টরাও কাজ করছিল। তা ওখানকার যে সায়েন্টিস্টরা পারমাণবিক অস্ত্র তৈরি করার কাজে নিয়োজিত ছিল, তারা পাশে একটা সেলুনের দোকানে কাজ করতো, মানে সেলুনের দোকানে চুল কাটতে যেত। তা সেখান থেকে রয়ের এজেন্টরা ওই চুলের নমুনা সংগ্রহ করে তারা রিসার্চ করে দেখে যে এখানে ইউরেনিয়াম পাওয়া গেছে, আর ইউরেনিয়াম হচ্ছে মেন উপাদান পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে। সেই চুলের নমুনা ভারতবর্ষে পাঠিয়ে দেয় প্যাকেজ করে, ঠিক আছে। তা দেখে যে হ্যাঁ সত্যি এখানে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রেও আগের থেকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রেও র বিশেষ ভূমিকা নিয়েছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই গুপ্তচর সংস্থাগুলি ডাইরেক্ট কোনো অ্যাকশান নিতে পারে না, কিন্তু তারা তথ্যগুলো ঠিক জেনে যায় যে এই কাজ হতে যাচ্ছে। তো সেটা পাঠিয়ে দেয়। তখন আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন মুরারজি দেশাই, ঠিক আছে। তা মুরারজি দেশাই ঘটনা জানার পরে তাকে বিভিন্ন দেশ বলেছিল বম মেরে তাদের ওই রিসার্চ যেখানটায় করছে পারমাণবিক বম মেরে উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু তিনি বলছেন না, আমি এটা করতে যাব না, ঠিক আছে, ওরা বানাচ্ছে বানাক। তো তখন জুলফিকার আলী ভুট্টো ছিলেন তখন প্রধানমন্ত্রী, তাকে ফোন করে জানিয়ে দেয় যে তোমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছ, আমরা তো জেনে গিয়েছি, ঠিক আছে। ওইটা বলার পরে প্রচুর রয়ের এজেন্টকে তারা মেরে দিয়েছিল। যে এটা কি করে ফাঁস হলো এই ব্যাপারটা যে আমরা পারমাণবিক অস্ত্র বানাচ্ছি। তো এখানেই আমি আমার ক্লাসটা শেষ করছি। তো নেক্সট দিন আবার অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হব, ঠিক আছে। ধন্যবাদ। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে যাবে। থ্যাংক ইউ।